নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা প্রথম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। হাঁসুলি বাঁকের উপকথা প্রথম পর্ব। কোপাই নদীর প্রায় মাঝামাঝি জায়গায় যে বিখ্যাত বাঁকটা নাম হাঁসুলি বাঁক, অর্থাৎ যে বাঁকটার অত্যন্ত পরিসরের মধ্যে নদী মোড় ফিরেছে, সেখানে নদীর চেহারা হয়েছে ঠিক হাঁসুলি গয়নার মতো। বর্ষাকালে সবুজ মাটিকে বেড় দিয়ে পাহাড়িয়া কোপাইয়ের গিরিমাটি গোলা জলভরা নদীর বাঁকটিকে দেখে মনে হয় শ্যামলা মেয়ের গলায় সোনার হাঁসুলি। কার্তিক অগ্রহায়ণ মাসে জল যখন পরিষ্কার সাদা হয়ে আসে তখন মনে হয় রূপোর হাঁসুলি। এই জন্যই বাঁকটার নাম হাঁসুলির বাঁক। হাঁসুলির বাঁকের নদীর বেড়ের মধ্যে ঘন বাঁশ বনে ঘেরা মোটমাট ২৫০ বিঘা জমি নিয়ে মৌজা বাঁশবাদী লাট জঙ্গলের অন্তর্গত। বাঁশবাদীর উত্তরে সামান্য খানিকটা ধান চাষের মাঠ পার হয়ে জাঙ্গল গ্রাম। বাঁশবাদী ছোট গ্রাম, দুটি পুকুরের চারিপাড়ে ঘর ৩০ কাহার বাউরির বসতি। জাঙ্গল গ্রামে ভদ্রলোকের সমান ব্রাহ্মণ সদ্গোপ গন্ধমণিকের বাস। এছাড়া নাপিত কলু আছে এক এক ঘর, তন্তুবাই ২ ঘর। জঙ্গলের সীমানাও বৃহৎ। হাঁসিলপতিতে প্রায় ১৫০০ বিঘা, পতিতও অনেক। নীলকুঠির সাহেবদের সাহেবডাঙ্গার পতিতই প্রায় ৩০০ বিঘা। সম্প্রতি জাঙ্গল গ্রামের সৎ জাতির ভদ্রলোক বাবু মহাশয়েরা বেশ খানিকটা ভয়ার্ত হয়ে উঠেছেন। অল্প ২৫০ বিঘা সীমানায় বাঁশবাদী গ্রামের কাহার বাউরিরা বলছে বাবু মশায়েরা তরাস পেয়েছেন, অর্থাৎ ত্রাস। পাবারই কথা। রাত্রে কেউ যেন শীষ দিচ্ছে। দিন কয়েক শীষ উঠেছিল জঙ্গলে এবং বাঁশবাদের ঠিক মাঝখানে ওই হাঁসুলি বাঁকের পশ্চিম দিকের প্রথম বাঁকিতে বেলগাছ এবং শেওড়ার ঝোপে ভর্তি। জনসাধারণের মহা আশঙ্কার স্থান ব্রহ্মদৈত্য তলা থেকে। তারপর কয়েকদিন উঠেছে জঙ্গলের পূর্ব গাঁয়ে কোপাইয়ের তীরের কুলকাটার জঙ্গল থেকে। তারপর কয়েকদিন শীষ উঠেছিল আরও খানিকটা সরে, ওই হাঁসুলি বাঁকের দিকে সরে। এখন শীষ উঠছে বাঁশবাদীর বাঁশবনের মধ্যের কোনোখান থেকে। বাবুরা অনেক তদন্ত করেছেন, রাত্রে বন্দুকের আওয়াজ করেছেন। ২-১ দিন লাঠিসোঁটা বন্দুক নিয়ে গ্রাম থেকে বেরিয়ে এসে হইচই করেছেন। খুব জোরালো হাতখানা লম্বা টর্চের আলো ঘুরিয়ে ফিরিয়ে চারিদিক দেখেছেন, কিন্তু সন্ধান কিছুর হয় নাই। ক্রোশখানেক দূরে থানা, সেখানেও খবর দেওয়া হয়েছে। ছোট তারকাবাবু এসেছিলেন দিন ৩ রাত্রে, কিন্তু তিনিও কোনো হদিশ পান নাই। তবে নদীর ধারে ধারে শব্দটা ঘুরে বেড়াচ্ছে এটা ঠিক। এইটাই তিনি সমস্ত শুনে ঠাওর করে গিয়েছেন। দারোগা বাবু পূর্ববঙ্গের লোক। তিনি বলে গিয়েছেন নদীর মধ্যেই কোনো একটা কিছু হইতেছে। নদীর ধারে বাস, ভাবনা ১২ মাস। ভাবেন খানিকটা, ভাবেন, সন্ধান পালেই পর খবর দেবেন। নদীর ধারে বাস, ভাবনা ১২ মাস কথাটা অবশ্য ডাক পুরুষের বচন। পুরুষাক্রমে চলে আসছে দেশে, সে কথা কখনো মিথ্যাও নয়।
কিন্তু দেশভেদে বচনেরও ভেদ হয়। তাই ও কথা হাঁসুলি বাঁকে বাঁশবাঁধি জাঙ্গল গ্রামে ঠিক খাটে না। বাংলাদেশের এই অঞ্চলটাতেই খাটে না। সে হলো বাংলাদেশের অন্য অঞ্চল। জাঙ্গল গ্রামের ঘোষবাড়ির এক ছেলে ব্যবসা করতে কলকাতায়, কয়লা বেচা কেনা করে, আর করে পাটের কারবার। বাংলাদেশের সেই অঞ্চল ঘোষবাবু ঘুরে এসেছেন। সে বলে সেই দেশেই হলো নদীর দেশ, জলে আর মাটিতে মাখামাখি। 12টি মাস ভরা নদী বইছে, জোয়ার আসছে, জল উছলে ওঠে, নদী কিনারা ছাপিয়ে সবুজ মাঠের মধ্যে ছলছলিয়ে ছড়িয়ে পড়ছে। জোয়ারের পর আসছে ভাটার পালা, তখন মাঠের জল আবার গিয়ে নামছে নদীতে। নদীর ভরা কিনারা খালি হয়ে কুল যাচ্ছে, কিন্তু তাও কিনারা থেকে বড়জোর 2-2.5 হাতের বেশি নয়। সে নদীও কি এমন তেমন আর একটি দুটি? যে সে যেন গঙ্গা যমুনার ধারা, থই থই করছে, থমথম করছে। এপার থেকে ওপার পারাপার করতে এদেশের মানুষের বুক কেঁপে ওঠে। আর সে ধারা কি একটি? কোথা দিয়ে কোন ধারা এসে মিশল, কোন ধারা কোথায় পৃথক হয়ে বেরিয়ে গেল, তার হিসাব নাই। সে যেন জলের ধারার 7 নড়িহার, হাঁসুলি নয়। নদীর বাঁকেরই কি সেখানে অন্ত আছে? 18 বাঁকি 30 বাঁকির বাঁকে নদীর আঁকা মাকা চেহারা সেখানে। দুধারে সুপারি আর নারকেলের গাছ, সারি নয়, বাগিচা নয়, সে যেন অরণ্য। তার সঙ্গে কত যে গাছ, কত যে লতা, কত যে ফুল, সে যে দেখে নাই সে কল্পনা করতে পারবে না। সেদিকে আশ মেটে না। ওইসব নারকেল সুপারির ঘন বনের মধ্যে দিয়ে বড় নদী থেকে চলে গিয়েছে সরু সরু খাল। সেই খালে চলেছে ছোট ছোট নৌকা। নারকেল সুপারির ছায়ার তলায় টিনের আর বাঁশের ছেঁচা বেড়া দিয়ে তৈরি ঘরের ছোট ছোট গ্রাম লুকিয়ে আছে। সরু খালগুলি কোন গায়ের ধার দিয়ে কোনো গ্রামের মাঝখান দিয়ে চলে গিয়েছে, গ্রাম থেকে গ্রামান্তরে। ছোট নৌকাগুলি ওদেশে এদেশের গরুর গাড়ির মতো। নৌকোতেই ফসল উঠছে ক্ষেত থেকে খামারে, খামার থেকে চলেছে হাটে বাজারে গঞ্জে বন্দরে, ওই নৌকোতেই চলছে। এ গায়ের মানুষ ও গায়ের কুটুম বাড়ি বাহুরি যাচ্ছে শ্বশুর বাড়ি, মেয়ে আসছে বাপের বাড়ি, মেলা খেলায় চলছে ইয়ার বন্ধুর দল, চাষি চলছে মাঠের নৌকোতেই কাস্তে নিয়ে লাঙল দিয়ে, কুলে কুলে গরু নিয়ে চলেছে একজন। একেই চলছে নৌকা বেয়ে। শরতের আকাশের ছায়াপথের মতো নদী। সেই নদীতে কলার মোচার মতো ছোট নৌকার মাথায় বসে, বাঁ হাতে ও বগলে বগলে হাল ধরে, ডান হাতে আর ডান পায়ে বৈঠা চালিয়ে চলেছে। ঘোষের ছেলে শত মুখে সে দেশের কথা বলে ফুরিয়ে উঠতে পারে না। কিন্তু এও তো ভাবনার কথা নয়। ভাবনার কথা বলতে গিয়ে ঘোষের ছেলের চোখে ভয় ফুটে ওঠে, সময়ে সময়ে শরীরে কাঁটা দেয়। ওই নদী 7 নদীর হাড় আরও নিচে গিয়ে এক হয়ে মিশেছে। তখন তার নদীর এপার ওপার নাই। মা লক্ষ্মীর গলার সোনার 7 নড়ি হয়ে উঠেছে যেন মনসা গলায় অজগরের বের। নদী সেখানে অজগরের মতোই ফুঁসছে, ঢেউয়ে ঢেউয়ে ফুলে ফুলে উঠছে। এরই মধ্যে কখন উঠে আকাশের টুকরো খানিক কালো মেঘ, দেখতে দেখতে বিদ্যুতের ঝিলিক খেলে যায় তার ওপর। যেন কেউ আগুনের গড়া হাতের আঙুলে ঘা মেরে বাজিয়ে দেয় ওই কালো মেঘের বিষম ঢাকির বাজনা। যে বাজায় তার মাথায় জটার দোলায় আকাশ পাতাল দুলতে থাকে। অজগরই তখন তার বিরাট অঙ্গ আছড়ে আছড়ে নাচে, ফুসিয়ে ফুসিয়ে মতনে মাতে। নদীর জলে তুফান জাগে।
সে তুফানে বাড়ি ঘর গ্রাম গোলাগজ বন্দর মানুষ গরু কীট পতঙ্গ সব ধুয়ে মুছে নিয়ে যায়। আবার তুফান নাই, ঝড় নাই, বাইরে দেখে শুনতে সব শান্ত স্থির, কোথাও কিছু নাই। হঠাৎ নদীর ধারে গায়ের আধখানা কাঁপতে লাগলো, টলতে লাগলো। দেখতে দেখতে কাত হয়ে মুখ থুবড়ে পড়ল অজগরের মতো নদীর অথই গর্ভে। মানুষকে সেখানে 12 মাস এক চোখ রাখতে হয় আকাশের কোলে কালো মেঘের টুকরোর সন্ধানে, আর এক চোখ রাখতে হয় ঘাসে ফসলে ঢাকা সবুজ চন্দনের মতো মাটির বুকের উপর ফাটলের দাগের খোঁজে। ভাবনা সেখানে 12 মাসই বটে। ছোট তারকা সেই দেশের মানুষ। হাঁসুলি বাঁকের দেশ আলাদা। হাঁসুলি বাঁকের দেশ কড়া ধাতের মাটির দেশ। এ দেশে নদীর চেয়ে মাটির সঙ্গে মানুষের লড়াই বেশি। খরা অর্থাৎ প্রখর গ্রীষ্ম উঠলে নদী শুকিয়ে মরুভূমি হয়ে যায়, ধু করে বালি। একপাশে এক হাঁটু গভীর জল বয়ে যায়। মা মরা ছোট মেয়ের মতো শুকনো মুখে দুর্বল শরীরে কোনো মতে আস্তে আস্তে ধীরে ধীরে মাটি তখন হয়ে ওঠে পাষাণ, ঘাস শুকিয়ে যায়, আগুনে পোড়া লোহার মতো গরম হয়ে ওঠে। কোদাল কি ঢামনায় কাটে না, কোপালে কোদাল টামনারই ধার বেঁকে যায়। গাঁইতির মতো যে যন্ত্র সে দিয়ে কোপালে তবে খানিকটা কাটে, কিন্তু প্রতি কোপে আগুনের ফুলকি ছিটকে পড়ে। খাল বিল পুকুর দিঘি চৌচির হয়ে ফেটে যায়। তখন ওই নদীর ধাকে মানুষকে বাঁচিয়ে জল দেয় ওই নদী। নদীর ভাবনা এখানে 12 মাসের নয়, নদীর ভাবনা এখানে 4 মাসের। আষাঢ় থেকে আশ্বিন। আষাঢ় থেকে মা মরা ছোট মেয়ের বয়স বেড়ে ওঠে, যৌবনে ভরে ওঠে তার শরীর। তারপর হঠাৎ একদিন সে হয়ে ওঠে ডাকিনী। কাহার বাউরিদের এক একটা ঝিউরি মেয়ে হঠাৎ যেমন একদিন বাপ মায়ের ভাই ভাজের ঝিউরি মেয়ে সঙ্গে ঝগড়া করে, পাড়াপড়শিকে সাপ সাপান্ত করে, বেরিয়ে পড়ে গায়ের পথে, চুল পড়ে এলিয়ে গায়ের কাপড় যায় খসে, চোখে ছোটে আগুন। সে ফিরিয়ে আনতে চায়, তাকে ছুঁড়ে মারে ইট পাটকেল পাথর, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলে, কুলে কালি ছিটিয়ে দেয়। তেমনি ভাবে সেই দিন ওই ভরা নদী আকস্মাৎ উঠে ভেসে। তখন একেবারে সাক্ষাৎ ডাকিনী। ক্ষমা নাই, ঘেন্না নাই, দিগম্বরের মতো হাঁক ছেড়ে ডাক পেরে খলখল শব্দে কলহ অভিশাপাপ্তে শত মুখ হয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটে চলে। গ্রাম বসতি মাঠ ঘাট শ্মশান ভাগার, লোকের ঘরের লক্ষ্মীর আটন থেকে আস্তাকুর যা পরে সামনে মারিয়ে তছনছ করে দিয়ে চলে যায়। একদিন দুদিন, বড়জোর কালে কস্মিনে 4-5 দিন পরেই আবার সম্বিত ফেরে। কাহার বাউরিদের মেয়েও যেমন রাগ পড়লে এসে চুপ করে গায়ের ধারে বসে থাকে, তারপর 1 পা 2 পা করে এগিয়ে বাড়ির আনাচে কানাচে শুয়ে গুনগুন করে কেঁদে কি গান করে ঠিক ধরা যায় না। তেমনি ভাবে কোপাইও 2 দিন বড়জোর 4 দিন পরে আপন কিনারায় আসে। তার কিনারা জাগিয়ে আরো খানিকটা নিচে নেমে কুলকুল শব্দে বয়ে যায়। 4 মাসের মধ্যে এমনটা হয় 5 বার কি 7 বার, তার বেশি নয়। তার মধ্যে হয়তো 1 বার কি 2-3 বৎসরে 1 বার খ্যাপামি করে বেশি। তবে কন্যার বাপে কুল নষ্ট। কোপাইয়ের বন্যায় ঘরদোর না ভাঙলেও ভুগতে হয় বই কি। জল সরে গেলে ভিজে মাটি থেকে ভাপ উঠতে আরম্ভ করে, মাছিতে মশাতে ভরে যায় দেশ। মানুষ চলে, মানুষের মাথার ওপর ঝাঁকবন্দি মশা উড়ে সঙ্গে সঙ্গে চলে।
ভন ভন শব্দে মানুষের শরীর শিউরে ওঠে, কামড়ে ফুলে ওঠে দাগড়া দাগড়া হয়ে। গরুর গায়ে মাছি বসে থাকে চাপবন্দি হয়ে, লেজের ঝটপটানিতে কুলিয়ে উঠতে না পেরে অনবরত শিং নাড়ে। কখনো কখনো চার পা তুলে লাফিয়ে ওঠে। তাকে সাহায্য করে চাষি, তাল পাতা চিড়ে ঝাঁটার মতো করে বেঁধে তাই দিয়ে আছড়ে মাছি মারে, তাড়িয়ে দেয়। কিছুদিন পরে আরম্ভ হয় ম্যালোয়ারি জ্বর। আরও আছে কোপাইয়ের বন্যার দুর্ভোগ। সাঁওতাল পরগনার পাহাড়ি নদী কোপাইয়ের ওই 2-3 বৎসর অন্তর যে আকস্মিক বন্যা আসে, যাকে বলে হরপাবান, সেই বন্যার স্রোতে পড়ে কখনো কখনো এক একটা গুলবাঘা ভেসে এসে হাসুলির বাঁকের এই খাপছাড়া বাঁকে বাঁশবাদী গায়ের নদীকূলে বাঁশবনের বেড়ার মধ্যে আটকে যায়, কখনো মরা কখনো জ্যান্ত। জ্যান্ত থাকলে বাঘা এই বাঁশবনেই বাসা বাঁধে। বুনো শুয়োরের মতো তো কথাই নাই। দু একটা প্রতি বৎসরই আসে ও বেটারা, কিন্তু আশ্চর্য, ও বেটারা মরে কখনো আটকে থাকে না বাঁশবনে। জ্যান্ত বাঘ কদাচিৎ আসে, মরাও ঠিক তাই। গোটা এক পুরুষের দুটো আসে, একটা মরা একটা জ্যান্ত। মরাটাকে টেনে বার করে, সেটা চামড়া দেখিয়ে জঙ্গলের ঘোষেরা বন্দুক নিয়েছে। জ্যান্তটাকে কাহারেরাই মেরেছিল, সেটা দেখিয়ে বন্দুক নিয়েছে চাটুজ্জেরা। বুনো শুয়োর কাহারেরাই মারে খায়। প্রতিবার বন্যার পর একবার বাঁশবন খুঁজে পেতে দেখতে দেখতে পেলে লাঠি সোটা খোঁচা বল্লম তীর ধনুক নিয়ে তাড়া করে মেরে খুব সমারোহ করে সেটাকে ছাড়িয়ে প্রচুর মদের সঙ্গে ভোজনযোগ্য করে ফেলে। কিন্তু এইসব সত্ত্বেও এখানে বুনো শুয়োরের একটা দস্তুর মতো আড্ডা আয়ত গড়ে উঠেছে। অবশ্য বাঁশবাদের বাঁশঝাড়ের জঙ্গলে নয়, আশেপাশে। কাহারদের দৌড়াতে ওরা বাঁশবাদীর এলাকায় বাসা বেঁধে রক্ষা পায় না। ওদের বড় আড্ডা হলো পরে নীলকুঠির কুঠির বাড়ির জঙ্গলে। আর আসে মাঝে মধ্যে কুমির, মেছো কুমিরই প্রায় সব। এসে জঙ্গলের বাবু ভাইদের মাছ ভরা পুকুরে নামে। সে আর উঠতে চায় না, বাবুরা বন্দুক দিয়ে বদাবদ গুলি ছোড়ে। কুমির ফুস করে ডোবে আর এক কোণে নাকটি জাগিয়ে ওঠে। কাহারেরা পাড়ের ওপর বসে হুঁকো টানে আর আমোদ দেখে। তবে হাসুলিবাকের বাঁশবাদীর ঘাটের পাশে যে দহটা আছে, সেখানে আসে সর্বনেশে মানুষ গরু খেকো। এখানকার লোকে বলে ঘড়িয়াল। তখন কাহারেরা চুপ করে বসে থাকে না, তারা বার হয় দল বেঁধে। সর্বাঙ্গে হলুদ মাখে, সঙ্গে নেয় বড় ভাঙা জাল, হাঁড়ি, খড়, দেশলাই, কোদাল, কুড়ুল, বড় বড় বাঁশের ডগায় শক্ত কাছির ফাঁস। নদীর ধারে ধারে খুঁজতে থাকে কুমিরের আস্তানা। পাহাড়ের ধারে গর্তের মধ্যে শয়তানের আস্তানার সন্ধান পেলে গোয়ালপাড়ার গয়লাদের মহিষের পাল এনে সেগুলোকে নামিয়ে দেয় দহে। মহিষে জল তোলপাড় করে তুলে ঘড়িয়ালকে বার করে। তারপর কুমির বধের পালা। সে প্রায় এক দক্ষ যজ্ঞ। কুম্ভীর বেটাকে দক্ষের সঙ্গে তুলনা করা কখনোই চলে না, কিন্তু কাহারদের মাতন সে প্রেত নৃত্য ছাড়া আর কিছুই সঙ্গেই বা তুলনীয় নয়। মোট কথা, এ দেশে এই হাঁসুলি বাঁকের নদীর ভাবনা খুব বেশি নয়। যেটুকু আছে তার একমাত্র মালোয়ারির পালাটা ছাড়া সব ভাবনার ভার বাঁশবাদীর একা কাহারদের ওপর। কিন্তু এবারের এই শীষ দেওয়ার ব্যাপারে তারাও হতভম্ব হয়ে গিয়েছে। প্রথম প্রথম তাদের ধারণা হয়েছিল ব্যাপারটা চোর ডাকাতের নয়, ব্যাপারটা বৃন্দাবনী ধরনের কছু। ক্ষেপেও উঠেছিল, কারণ এই অঞ্চলে বৃন্দাবনী ব্যাপারে নায়িকারা 100 জনের মধ্যে 99 জনই হয় তাদের ঘরের মেয়ে।
কিন্তু কয়েকদিনের মধ্যেই তাদের এই ধারণা পাল্টে গিয়েছে। এখন তাদের ধারণা ব্রহ্মদৈত্য তলার কর্তা কোনো কারণে এবার বিশেষ রুষ্ট হয়েছেন। হয়তোবা তিনি ওই বেলবন ও শ্যাওড়ার জঙ্গল থেকে বিদায় নিয়ে নদীর ধারে ধারে চলে যাচ্ছেন। শীষ দিয়ে সে কথা জানিয়ে দিয়ে চলেছেন হাসুলি বাঁকের অধিবাসীদের। এই নিয়ে তাদের জল্পনা কল্পনা চলছিল। ঘরে ঘরে কুলুঙ্গিতে সিঁদুর মাখিয়ে পয়সাও তুলেছে তারা, এবং এই বিষয়ে জঙ্গলের ভদ্রলোক মহাশয়দের উদাসীনতা দেখে তারা অত্যন্ত হতাশ হয়ে পড়েছে। কাহার বাউরিদের আর সাধ্য কি, জ্ঞানী বা কতটুকু? ভদ্রমশাইদেরই কি একটা পুজোর ব্যবস্থা করা উচিত ছিল না? কাহার বাউরিদের আবার দুটি পাড়া, বেহারা পাড়া আর আটপৌড়ে পাড়া। বেহারা পাড়ার মাতব্বর বনবাড়ি ঘাড় নেড়ে হতাশা প্রকাশ করে বললে, বছরে একবার পুজো, তাই ভালো করে দেয় না, তার নতুন পুজো দেবে? নিমতলে পানুর ভালো নাম প্রাণকৃষ্ণ, এবং পাড়ায় দুজন প্রাণকৃষ্ণ থাকায় এ প্রাণকৃষ্ণের বাড়ির উঠানের নিম গাছটির অস্তিত্ব তার নামের আগে জুড়ে দিয়ে তাকে নিমতেলে পানু বলে ডাকে। সে বললে, জানো মুরুব্বি, কথাটা আমি বাপু ভয় বলি নাই এতদিন, তা কথা যখন উঠল বুঝেছ কি না? আর কি বলে যে, কাণ্ড যখন খারাপ হতেই চলেছে তখন আর চেপে থাকা ভালো লয়, কি বলো? গোটা মজলিসটির লোকে চোখ তার ওপর গিয়ে পড়ল। বনোয়ারি বসে বসেই ঘেঁষড়ে খানিকটা এগিয়ে এসে প্রশ্ন করলে, কি করেছিস বল দেখিনি? মুখ খুলেছিল পানু, কিন্তু তার আগেই একটা শব্দ এসে কানে পৌঁছল সকলের। শীষের শব্দ। শব্দটা আসছে বাঁশবাড়ির দক্ষিণ গায়ের বাঁশবন থেকে। সকলে চকিত হয়ে কান খাড়া করে চুপ করে রইল। বনোয়ারি বসেছিল উত্তর মুখ করে, বাঁ হাতে ছিল হুঁকো। ডান হাতটা কাঁধের ওপর তুলে পিছনের দক্ষিণ দিকে তর্জনীটা হেলিয়ে ইঙ্গিতে সে দেখিয়ে দিল সকলকে। আবার বেজে উঠল শীষ। কাহার বাড়ির মেয়েরা সব উদ্বিগ্ন মুখে উঠোনে দাঁড়ালো, কাজকর্ম ছেড়ে দিয়ে। কারোর হাতে রান্নায় হাতা, কেউ ছেলে ঘুম পাড়াচ্ছিল, তার কোলে ছেলে, কেউ কাঁকুই দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিল, তার বাঁ হাতে ধরা আছে চুলের গোছা, ডান হাতে কাঁকুই। কেউ কেরোসিনের ডিবে জেলে ঘরের পিছনের দেওয়াল থেকে ঘুঁটে ছাড়িয়ে আনতে গিয়েছিল। সে কেরোসিনের ডিবে আর খান ছাড়ে ঘুঁটে হাতেই ছুটে এসে দাঁড়িয়েছে 10 জনের মধ্যে। কেবল বদ্ধ কালা প্রায় বৃদ্ধা সুচাঁদ কাহারিনী উপরের অঙ্গের কাপড়ের আঁচলটা নিঃসংকোচে খুলে একটা কাঁথা সেলাই করা মোটা ছুঁচে পুরনো পাড়ের কস্তা পরিয়ে এক লম্বা ছেঁড়া অংশ জোড়া দিচ্ছিল। সে ভুরুকুচকে একটা নীরব প্রশ্ন তুলে সকলের দিকে চেয়ে বসেই রইল। কিছু বুঝতে না পেরে সে তার অস্বাভাবিক মোটা গলায় অভ্যাস মতো চিৎকার করে বলে উঠল, কে? লজ্জা পেলে সুচাঁদের মেয়ের বর্ষণ অর্থাৎ বসন্ত সে পিছন দিকে মুখ ঘুরিয়ে বলল, মরো তুমি। সুচাঁদ আবার প্রশ্ন করলে, এবং এবার আরও একটু বেশি চিৎকার করেই বললে, হলো কি, সব উঠে দাঁড়ালে যে? এবার নাতনি পাখি অর্থাৎ বসন্তের মেয়ে পাখি এসে তার কানের কাছে চেঁচিয়ে বলল, শীষ শীষ। তা ওই জঙ্গলের ছোড়ার কেউ দিচ্ছে? না না, সেই শীষ। এই মুহূর্ততেই আবার শীষ বেজে উঠল। পাখি দিদিমাকে ঠেলা দিয়ে বলতে গেল, ওই শোনো। কিন্তু সুচাঁদ চকিত হয়ে পাখির মুখে হাত চাপা দিয়ে মেরুদণ্ড সোজা করে বসল। শুনতে পেয়েছে সে। এরপর সে উঠে দাঁড়ালো। পৌরত্বের সীমানায় পা দিয়ে অবধি সে গায়ে ঘরে বুকে কাপড় নামমাত্র দিয়ে থাকে, তাও দেয়, এবং সেই উদ্দেশ্যেই ছেঁড়া আঁচলটা সে সেলাই করছিল মেয়ে বসন্তের অনুরোধে। আজ এই মুহূর্তে কিছু ছেঁড়া আঁচলটা টেনে গায়ে তুলতে ভুলে গেল। আঁচলটা টানতে টানতে সে এসে বনোয়ারির মুখের কাছে মুখ নিয়ে খুব চিৎকার করে বললে, দেবতার পুজো আচ্ছা করাবি না গায়ে পাড়ে যাবি? বনোয়ারিও খুব চিৎকার করে বেশ ভঙ্গি করে হাত পা নেড়ে বলল,
দেবতার পুজো কি আমাদের থেকে হয় পিসি? বাবুরা কিছু না করলে আমরা কি করব? তবে মরবি? মরতে তোদিকে মরতেই হয় আগে। তা কি করব বলো? ভগবানের বিধান যা তাই তো হবেন। গাঁয়ের দক্ষিণ দিকে আঙুলে যখন আছি, আর আমারই যখন কি বলে ছিষ্টির উঁচা, তখন আগেই মরতে হবে বই কি। নিমতেলে পানু বলে উঠল, না মুরুব্বি, এবার ক্ষান্ত হলে আগে তোমার ওই চৌধুরী বাড়িতেই হবেন। বনোহারির ভুরুতে এবং দৃষ্টিতে সুগভীর বিস্ময় ও প্রশ্ন জাগিয়ে তুলে বলল, ব্যাপারটা কি বল দেখিনি। সুচাঁদ বলল, কি বললি? কিছু নয় গো, তোমাকে বলি নাই। বসো দেখি তুমি। পাখি এসে সুচাঁদকে হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বললে, বস এখানে। পানু বললে, এবারে যে পুজোটি গেল, মুরুব্বি তার পাঠাটি খুঁতো ছিলেন। সবিস্ময়ে সকালে বলে উঠল, খুঁতো ছিল? মেয়েরা শিউরে উঠল, হে মা গো। পানু বৃত্তান্তটি প্রকাশ করলে, পানুর ছাগলের একটি বাচ্চাকে খুব ছোটতে কুকুরে কামড়েছিল। এই এতটুকুন বাচ্চা তোমার, শালার কুকুর খপ করে ধরেছিল। পেছাটার পায়ে সঙ্গে সঙ্গে দেখেছিল লটবরের মা, হাতে ঝাঁটা ছিল। কুকুরটাকে এক ঝাঁটা মেরে ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু দুটি দাঁত বসে গিয়েছিল। হলুদ মলুদ লাগিয়ে সেরে গিয়েছিল। ভেবেছিলাম ওটারে খাসি করে দেব, তা তোমরা এখন তখন করে হয় নাই, বড় হয়ে গেল। তখন ভেবেছিলাম কেটে মেটে একদিন পাড়ার ভাগ্য দিয়ে খেয়ে নেব। এই বছর বুঝলে কি না, একদিন শালার পাঠা একদিন চলে গিয়ে ঢুকেছে চৌধুরী বাড়ি। আর খাবি তো খা, বাবুদের শখ করে লাগানো কি বলে বাবু সেই ফুলের গাছ, এখন ধরে বেঁধে রেখেছিল। খোঁজে খোঁজে আমি গেলাম তো চৌধুরীর মেজাজটা নরেন্দ্র বললে আমাকে 3 থাপ্পড়। তারপর সেই গাছ দেখিয়ে বললে, কলকাতা থেকে 5 টাকা দাম দিয়ে কলমে এনেছিলাম, তোকে দাম লাগবে কলমের। আমি কি বলবো? দেখলাম ব্যাটার পাঁঠা গাছটার পাতা ডাল খেয়েই ক্ষান্ত হয় নাই, টেনে উপড়ে একেবারে নেতার মেরে দিয়েছে। পায়ে হাতে ধরলাম, শেষমেশ পাঁঠাটাকে দিয়ে খালাস। আমি বললাম, কিন্তু দেখেন মশাই, খুঁতো পাঁঠা কেটে ফিষ্টি মিষ্টি করে থাকেন, কিন্তু দেবতার থানে যেন পুজো টুজো দেবেন না মশাই। তোমার গায়ে হাত দিয়ে বলছি, নিজের বেটা ওই লটবরের মাথায় হাত দিয়ে কি করে বলতে পারে মুরব্বি? আমি 2 বার বলেছিলাম, খুঁতো পাঠা। তা এবার বেম্বদত্তের তলায় কর্তার পুজোতে দেখি প্রথম চৌটুতেই চৌধুরী বাবুর সেই পাঁঠা পড়ে গেল। ঈশ্বর জানেন আমার দোষ নাই। সুচাঁদ খুব বেশি সরে যায় নাই, কাছেই বসে এক দৃষ্টে পানুর মুখের দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিল। তারই হাতের ডিবেটায় আলো পরিপূর্ণভাবে পড়েছিল পানুর মুখের উপর। সে কথাগুলি বুঝতে পেরেছে। সে একটা গভীর নিঃশ্বাস ফেলে ঘাড় নেড়ে বললে, ভালো লয়, এ কখনো ভালো লয়। সমস্ত মস্তিষ্কটা থমথম করে উঠল। মনে হলো সুচাঁদের মুখ দিয়ে যেন দেবতা ওই কথাগুলি বললেন, ভালো লয়। সকলে স্তম্ভিত হয়ে বসে রইল। সুচাঁদি আবার বললে, ওই বাবার দয়াতেই হাসুলি বাকের যা কিছু। ওই চৌধুরীরা 3 পুরুষ আগে তখন গেরস্ত, সাহেবদের নীলকুঠির গোমস্তা। কুঠিরও তখন ভাঙাই অবস্থা। সেবার এলো কোপাই পেলয় বান। দুপুরবেলা থেকে ভাসতে লাগলো কোপাই। রাত 1 প্রহর হতে হতে তুফান। হ্রদের পুকুরের সব পার পর্যন্ত ডুবে গেল। সাহেব মেমে গাছে চললে। তারপর সমস্ত রার হর বান চললই। চারিদিক আধার ঘুটঘুটি। তারপর ঝমঝম জল। সে রাত যেন আজ পার হয়ে কাল হবে না। এমন সময় রাত তখন 3 প্রহর চলেছে। হাসুলি পাকের অনেক দূরে নদীর বুকে যেন আলো আর বাজনা আসছে বলে মনে হলো।
দেখতে দেখতে 50 বদ্যির বাদ্যি বাজিয়ে নদীর বুক আলোয় আলোকীর্ণ করে এই এক বিয়ের নৌকা এসে গেল হাসুলি বাঁকের মাথায়। সাহেব দেখেছিল, সে ঝাঁপিয়ে নামলো জলে। মেম বারণ করলো, শুনলে না। তখন মেম আর কি করে, মেমও নামলো। সাহেব এক কোমর জল ভেঙে চলল নৌকা ধরতে। হঠাৎ ওই বাবার থান থেকে বেরিয়ে এলো কর্তা, বলতে কাঁটা দিয়ে উঠছে গায়ে। এই ন্যাড়া মাথা, থপথপ করছে রং, গলায় রুদ্রাক্ষী, এই পইতে, পরনে লাল কাপড়, পায়ে খড়ম। কর্তা জলের ওপর দিয়ে খড়ম পায়ে এগিয়ে এসে বলে, কোথায় যাবে সাহেব? নৌকা ধরতে? যেও না, ও নৌকা তোমার নয়। সাহেব মারলে না সে কথা, বললে, পথ ছাড়, নইলে গুলি কারেঙ্গা। কর্তা হাসলেন, বললেন, বেশ, ধরগা নৌকা তবে। বাস যেমন বলা অমনি সাহেব মেমের এক কোমর জল হয়ে গেল, অথই সাঁতার। সঙ্গে সঙ্গে এক ঘূর্ণ চাকিতে পাক দিয়ে ডুবিয়ে টেনে নিয়ে গেল শোঁসো করে। চৌধুরী ছিল সাহেবের কাছেই, আর একটা গাছের ডালে বসে। কর্তা এসে তাকে ডাকলেন, নেমে আয়। চৌধুরী তখন ভয়ে কাঁপছে। কর্তা হেসে বললেন, ওরে বেটা, ভয় নাই, নাম, তুই ডুববি না। বললে, না, পেত্তয় যাবে বাবা। চৌধুরী নামলো তো 1 হাঁটুর বেশি জল হলো না। কর্তা বললেন, নৌকা লেগেছে দেখেছিস, ও নৌকা তোর। আমার পুজো করিস, দেবতার কাছে মাথা নোয়াস, অতিথিকে জল দিস, ভিখারিকে ভিক দিস, গরিবকে দয়া করিস, মানুষের শুকনো মুখ দেখলে মিষ্টি কথা বলিস। যখের কাছে দিলেন লক্ষ্মী তোকে দিলাম, যতদিন আমার কথা মেনে চলবি উনি অচলা হয়ে থাকবেন, না মানিস নিজেই ফল ভোগ করবি। তাকে সেই কর্তাকে এত হত্যা, মা লক্ষ্মী তো গিয়েছেন, অধর্মের তো বাকি নাই। শেষমেশ সেই কর্তার থানেই খুতো কুকুরের ধরা, এটো পাঁঠার পুজো, এতে কি আর দেবতা থাকেন? দেবতাই বটেন, দেবতাই শীষ দিচ্ছেন, চলে যাবেন তাই জানিয়ে দিচ্ছেন। সন্ধ্যার অন্ধকারে ঘন গাঢ় হয়ে উঠেছিল ক্রমশ। হাসুলি বাঁকের নদীর চরের সীমানায় প্রান্তভাগে নদীর সঙ্গে সমান্তরালভাবে চলে গিয়েছে বাঁশবাদীর বাঁশের বেড়। সেই বাঁশবন থেকে অন্ধকারে এগিয়ে আসছে কাহার পাড়ার বসতির অংশকে কেন্দ্র করে। উঠানের মজলিসের আলোটার মাথার ওপরে এসে থমথম করছে। প্যাঁচাগুলো কর্কশ চেরা গলায় চিৎকার করে উড়ে যাচ্ছে। বাদুর উড়ছে, পাকশাটের শব্দে মাথার ওপর বাতাস চমকে চমকে উঠছে। মধ্যে মধ্যে দুটোতে ঝটপট করে ঝগড়া করছে, চিলের মতো চিৎকার করছে। এরই মধ্যে সুচাদের এই গল্পে সেই বেলবন ও শ্যাওড়া বনের কর্তার মাহাত্ম্য, তার সেই গেরুয়া পরা ন্যাড়া মাথা, রুদ্রাক্ষ ও ধবধবে পৈতেধারী চেহারার বর্ণনা শুনে এবং সেই কর্তার কাছে কুকুরের ধরা পাঠা দেওয়ার অপরাধের কথা মিলিয়ে সকলেই একেবারে নিদারুণ ভয়ে আড়ষ্ট পঙ্গু হয়ে গেল। একজনকার কোলের ছেলেটা কেঁদে উঠল। মজলিস শুদ্ধ লোক বলে উঠল, আহ! ছেলেটার মা স্তন মুখে দিয়ে ছেলেটাকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করলে, কিন্তু সাহস হলো না একা ঘরে যেতে। সুজাত হঠাৎ আবার বলল, পানা, অপরাধ কিন্তু তোমারও বটে বাবার থানে। পানু এমন অভিযোগের জন্য প্রস্তুত ছিল না। তাছাড়া ভয়ে তার গলা শুকিয়ে গিয়েছিল। কেন কে জানে, ভয় তারই হয়েছে সবচেয়ে বেশি। সুচাদের কথা শুনে সে উত্তর দিতে চেষ্টা করল, কিন্তু পারলে না। বানোয়ারি সুচাদকে সায় দিয়ে বললে, তা ঠিক বলেছ পিসি, পাঁঠাটি তো পানুর ঘরের। সুচাদ এতক্ষণ ধরে নিজের একাই কথা বলে আসছিল, কানে না শোনার সমস্যা ছিল না। বনোয়ারি কথা বলতে এই সমস্যাটা নতুন করে জাগল, এবং এমন এমন গুরুতর তথ্য যাতে সুচাদ এ পাড়ার সকলের চেয়ে বয়সে বেশি হিসেবে সকলের চেয়ে বেশি দাবি করে। তাতে কেউ কেউ বাদ প্রতিবাদ করলে সে রপমান সুচাদের সহ্য হয় না। এদিক দিয়ে তার
অত্যন্ত সতর্ক দৃষ্টি। স্থির দৃষ্টিতে সে বানোয়ারির দিকে চেয়ে একটু ঝুঁকে হাত নেড়ে বললে, তোর মত বানোয়ারি আমি ঢের দেখেছি, বুঝলি? তুই তো সেদিনের ছেলে রে। মা মরে গিয়েছিল, মা ওরা ছেলে, এই দিকে প্যাট। আমার দুধ খেয়ে তোর হাড় পাঁচড়া ঢাকলো। আমার গতর তখন ভাগলপুরের গাইয়ের মতন, বুকে দুধও তেমনি, মোষের গাইয়ের মতন। তুই আজ আমার ওপর কথা কইতে আসিস? এই আমি বলে রাখলাম, তুই দেখিস, গায়ের নোকেও দেখবে। বছর পার হবে না পানু, খেনত হবেই। পানু শিউরে উঠল। পানুর বউ দাঁড়িয়ে ছিল একটু দূরে, মেয়েদের জটলার মধ্যে। সে কেঁদে উঠল, মৃদু অথচ করুণ সুর তুলে। বনোয়ারি এবার চিৎকার করে বললে, তাই তো আমিও বলছি গো, তুমিও যা বলছো আমিও তাই বলছি। তাই বলছিস? হ্যাঁ বলছি। পাঠাটি যখন পানুর ঘরের, তখন পানুর অপরাধ খণ্ডায় কিসে? সুচাঁদের ঘোলাটে চোখ উজ্জ্বল হয়ে উঠল। বুদ্ধিমত্তার তৃপ্তির একটা হাসিও ফুটে উঠল মুখে। সে বললে, এই খণ্ডায় কিসে? পানু কাতর হয়ে প্রশ্ন করল, তাই তো বলছি গো, খণ্ডায় কিসে তাই বলো। শুনছো? বলি পৃথিবীধেন কি বলো? তারস্বরে চিৎকার করে বললে শেষ কথাটি। পৃথিবীধেন? হ্যাঁ। একটু ভাবলে সুচাঁদ। বানোয়ারির প্রমুখ অন্য সকলে আলোচনা আরম্ভ করলে। তা কাল একবার সবাই চৌধুরী বাড়ি বলা যাক সকল কথা খুলে। সুচাঁদ বললে, আরেকটি পাঁঠা তু দে না পানু, আর পাড়া ঘরে চাঁদা তুলে বাবার থানে পুজো হোক একদিন। জাঙ্গনের লোকে যদি রবহেলা করে, আমরা আপনদের কর্তব্য করি না, কি বলিস বানোয়ারি? আর পৃথিবীদেন কি আছে বল, কর্তা তো দেবতা, তিনি তো বুঝবেন আমাদের ব্যথা। বনোয়ারি বারবার ঘাড় নাড়লে। হ্যাঁ তা বটে, ঠিক কথা। কি বলো গো সব? সকলেই ঘাড় নাড়লে। প্রহ্লাদ, গোপীচাঁদ, পাগল, ২ নম্বর পানু, রমন, লটবর সকলেই সম্মত হলো। হোক, পুজো হোক। হঠাৎ রাত্রির অন্ধকারটা একটু নিষ্ঠুর চিৎকারে ছিঁড়ে যেন ফালি ফালি হয়ে গেল। কোনো জানোয়ারের চিৎকার। সে চিৎকার যত যন্ত্রণাকাতর তীব্রতার, তীক্ষ্ণতার, তত যেন অসহনীয়। এতে কেউ অবশ্য চমকালো না। বুনো শহরের বাচ্চার চিৎকার। সম্ভবত দল থেকে ছিটকে পড়েছিল কোনো রকমে, সুযোগ বুঝে শেয়ালে ধরেছে। শুয়োরের বাচ্চার মতো এমন তীরের মতো চিৎকার কেউ করতে পারে না। বনোয়ারি বলল, হারামজাদার জাত। ঠিক এই সময়ই ঘেউ ঘেউ শব্দ করে ছুটে এলো একটা কুকুর। কালো রঙের প্রকাণ্ড বড় কুকুরটা মজলিসের মাঝখান দিয়ে লোকজন না মেনে বেরিয়ে গেল ওই চিৎকার লক্ষ্য করে। কুকুরটার গায়ে ধাক্কা লাগলো সুচাঁদের গায়ে। ধাক্কায় এবং ঠিক কানের কাছে ঘেউ ঘেউ শব্দে সুচাঁদ চমকে উঠল। পর মুহূর্তে সে চিৎকার করে বলে উঠল, এই দেখ বানোয়ারি, এই এক পাপ। ওই যে হারামজাদা বজ্জাত, ওর পাপের প্রায়শ্চিত্তি করতে হবে সবাইকে। ওই হারামজাদার জরিমানা কর তোরা। বনোয়ারি কিন্তু উত্তর দেবার আগেই মেয়েদের মধ্যে থেকে ফোঁস করে উঠল, সুচাঁদের নাতনি বসন্তের মেয়ে পাখি। সে বলে উঠল, কেনে? সে হারামজাদা আবার করলে কি তোমার? ছাই ফেলতে ভাঙা কুলো, যত রাগ তোমার সেই হারামজাদার ওপর। মেয়েরা এবার মুখ টিপ হাসতে লাগলো। আশ্চর্য নাকি মানুষের জীবনের রঙের ছোঁয়াচে খেলা। এদেশের এরা, মানে এই মানুষেরা, নরনারীর ভালোবাসাকে বলে রং। রং নয়, বলে অং। ওরা রামকে আম, রজনীকে বলে অজনী, রীতিকরণকে বলে ইতকরণ, রাত বিরাতকে বলে আদ বিরেত। অর্থাৎ শব্দের প্রথমে র থাকলে সেখানে ওরা রকে অ করে দেয়, নইলে র যে বেরোয় না জিবে তা নয়। মেয়ে পুরুষের ভালোবাসাকে ওরা বলে অং লাগিয়েছে দুজনাতে। রঙই বটে, গাঢ় লাল রং, এক ফোঁটার ছোঁয়াচে,
মন ভরা অন্য রঙের চেহারা পাল্টে দেয়। যে মেয়েরা এতক্ষণ আশঙ্কায় কাজকর্ম ছেড়ে নির্বাক হয়ে মাটির পুতুলের মতো দাঁড়িয়ে শুনছিল সুচাদের রোমাঞ্চকর কাহিনী এবং আশঙ্কাজনক ভবিষ্যতের কথা, তারা পাখির কথার মধ্যে সেই রঙের ছোঁয়া পেয়ে মুহূর্তে চঞ্চল হয়ে উঠল। মুখে হাসি দেখা দিল। সুচাদের ওই হারামজাদাটির নাম করালি। করালি এই পাড়ারই ছেলে। বখাটে, বদমাস, পাজি, শয়তান, যা বলো তাই করালি। করালির সঙ্গে পাখির মনে রং ধরেছে, তাই পাখি দিদিমার কথার প্রতিবাদ না করে পারলে না। ওদের এতে লজ্জাও নাই। ভালোবাসে সে ভালোবাসা লজ্জা বলো, ভয় বলো, পাড়াবর্ষীর ঘৃণা বলো, কোনো কিছুর জন্যই ঢাকতে জানে না। সে অভ্যাস ওদের নাই, সে ওরা পারে না। সেই কারণেই মধ্যে মধ্যে কাহার বাউরির তরুণীর মেয়ে বানভাষা কোপাইয়ের মতো খেপে ওঠে, ঘর থেকে বেরিয়ে পড়ে, দাঁড়ায়। তার উপরে সে বসন্তের মেয়ে। বসন্তের ভালোবাসার ইতিহাস এ অঞ্চলে বিখ্যাত। তাকে নিয়ে সে এক লড়াই হয়ে গিয়েছিল এক সময়। সে অনেক কথা। তাই বসন্তের মেয়ের পাখির কথা এদিক দিয়ে আর একটু স্বতন্ত্র। করালি একভাবে অভিযুক্ত করায় সে মজলিসের সামনেই দিদিমার কথার প্রতিবাদ করে উঠল। দিদিমাও পাখিকে খাতির করবার লোক নয়। সে সুচাঁদ সুচাঁদ তার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, অং যে দেখি কি মাখামাখি। বলি, ওলো হারামজাদি, আমি যে নিজের চোখে ছোড়াকে ওই কত্তার খালে ওই কেলে কুকুরটার সাথে নিয়ে গুলতি ছুঁড়ে ঘুঘু মারতে দেখেছি। হঠাৎ মস্তিষ্কের পিছন থেকে কেউ অর্থাৎ করালি বলে উঠল, কর্তা আমাকে বলেছে, তুই যখন আমার এখানে গুলতি ছুটছিস তখন আমি একদিন ওই বুড়ি সুচাঁদ কর্তার ঘাড়ে লাফিয়ে পড়ব দরাম করে। তুই সাবধান হোস কর্তা, বেপদ তোরই। সে হা হা করে হেসে উঠল। তার হাসির ছোঁয়াচে মেয়েদের হাসিতে আরও একটু জোরালো ঢেউয়ের দোলা জেগে উঠল। বনমালী হঠাৎ এক প্রচণ্ড ধমক দিয়ে উঠল, এই করালি। করালি বললে, ওরে বনসারে, ধমক মারছে, বস 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 তুই হারামজাদা। দাঁড়াও, আসছি আমি। কোথা যাবি? যাব, হেসে সে বললে, দেখে আসি ব্যাপারটা কি, তাতেই তো কুকুরটাকে ছেড়ে দিলাম। না, ব্যাপার কি সে তোমার দেখবার প্রয়োজন নাই, সে আমরা জানি, তোমাদের পাপেই এসব হচ্ছে। হা হা করে হেসে উঠল করালি। কি ওই প্রেমভদত্তী ঠাকুর? হুম। খবরদার করালি, মুখ খসে যাবে। এই দেখো, আমার মুখ খসে যাবে তা তোমরা খবরদারি কেন? হঠাৎ কুকুরটার চিৎকারের মধ্যে একটা সতর্ক, ক্রুদ্ধ, আক্রমণোদ্যক গর্জনের সুর বেজে উঠল। সে যেন কিছু দেখেছে, ছুটে কামড়াতে যাচ্ছে। মুহূর্তে করালি একটা অতি অল্প জোর টর্চের আলো জ্বেলে দ্রুত প্রায় ছুটেই চলে গেল পুকুরের পাড় থেকে নেমে গভীর জঙ্গলের মধ্যে বাঁশবাড়ির বিখ্যাত বাঁশবেড়ের দিকে। গোটা মজলিসটা স্তব্ধ হয়ে গেল করালির এই অসীম স্পর্ধায়, এই দুর্দান্ত দুঃসাহসে। শুধু পাখি খানিকটা এগিয়ে গেল অন্ধকারের মধ্যে। ডাকলে, যাস না, এই যাস না বলছি। ওরে ও ডাকাবুকো, এই দেখ। কুকুরটা আর্তনাদ করে উঠল একটা। বনোয়ারি বললে, হারামজাদা মরবে, এ তোমাকে আমি বলে দিলাম সুচাঁদ পিসি। বসন্ত বললে, পুজো করাও বনোয়ারির দাদা, করালিকে যা লাগবে, যা বলবো তোমরা, সে আমি দেবো। কুকুরটা আর্তনাদ করতে করতে ছুটে ফিরে এলো, মর্মান্তিক আর্তনাদ। কালুয়া, কালুয়া। পিছনে পিছনে ফিরে এলো করালি। কালুয়া মনিবের মুখের দিকে চেয়ে স্থির হবার চেষ্টা করলে, কিন্তু স্থির হতে পারলে না। কোনো ভীষণতম যন্ত্রণায় তাকে যেন ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। পাক দিয়ে ফিরতে লাগলো কালুয়া। হঠাৎ পড়ে গেল মাটিতে, মুখ খসতে লাগলো, গোঙাতে লাগলো। করালি তার পাশে বসে গায়ে হাত বুলোতে লাগলো, কিন্তু কুকুরটা যেন পাগল হয়ে গিয়েছে, কামড়াতে আসছে। মুখ দিয়ে নাক দিয়ে রক্তের ধারা গড়িয়ে এলো। শেষ পর্যন্ত
চোখ দুটো ফেটে গিয়ে রক্ত গড়ালো। নিষ্ঠুরভাবে গলায় বাঁশ দিয়ে দাঁড়িয়ে কুকুরটাকে কেউ যেন হত্যা করলে। করালি পাশে চুপ করে বসে রইল। কি হলো? কেন এমন মরল কালুয়া? কর্তা কর্তা ওটার গলায় বোধহয় খরম শুদ্ধ বাঁপাটা চাপিয়ে একটু চাপ দিয়েছেন। ফাগুন মাসের শেষ, 20 তারিখ পার হয়ে গিয়েছে। কঠিন মাটির দেশ, এরই মধ্যে এখানে গরম বেশ পড়েছে। সন্ধ্যাবেলা বেশ গরম ওঠে, কিন্তু শেষ রাত্রে শীত শীত করে। বনোয়ারিরা বলে গা শিরশির করে। সমস্ত রাত্রি বনোয়ারির ভালো ঘুম হয় নাই। শেষ রাত্রে গায়ে কাঁথাটা টেনে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু তার ভোরবেলাতেই বু বু করে চেঁচিয়ে ওঠা বনোয়ারির স্ত্রী গোপালীবালা তাকে ঠেলে তুলে দিল। বনোয়ারি ঘুম ভেঙে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল, তারপর উঠে বসল। গোপালীবালা জিজ্ঞাসা করলো, কি হয়েছিল? স্বপন দেখছিলে নাকি গো? একবার তামুক সাজ দেখি। কি স্বপন দেখলে বল দিনি? অমন করে তরাসে বুবিয়ে উঠলে যে? কর্তা আইছিলেন। হাত দুটি জোর করে কপালে ঠেকালেন বনোয়ারি। কর্তা? শিউরে উঠল গোলাপি। পিসির কথাই ঠিক। লে শিগগিরি তামুক সাজ, খেয়ে আটপুরে পাড়া হয়ে তবে যাব নদীর ধারে, নইলে হয়তো দেখা পাবো না পরমের। পরম কাহার আটপৌরে কাহার পাড়ার মাতব্বর। বাঁশবাড়ি পুরোপুরি কাহার পাউরির গ্রাম। গ্রাম ঠিক নয়, ওই জাঙ্গল গ্রামেরই একটা পাড়া। তবে জমিদারি সেরেস্তার মৌজা হিসাবে ভিন্ন ভিন্ন বলে ভিন্ন গ্রাম বলেই ধরা হয়। দুটি পুকুরের পাড়ে দুই কাহার পাড়া, বেহারা কাহার এবং আটপৌরে কাহার। বেহারা কাহার পাড়াতেই চিরকাল লোকজন বেশি, প্রায় 25 ঘর বসতি। পূব দিকে নীলের মাঠের সেচের বড় পুকুর, নীলের বাঁধের চারিপাড় ঘিরে বেহারাদের বসবাস। কোষ বেঁধে বাড়ির বানোয়ারি বেহারা পাড়ার মুরব্বী। বেহারা কাহার বাউরির পালকি বয়। বনোয়ারির পূর্বপুরুষ এক কাঁধে পালকি ঘাড়ে 1 ক্রোশ পথ চলে যেত, কাঁধ পর্যন্ত বদল করত না। তাই ওদের বাড়ির নাম কোষ কেঁধের বাড়ি। ওদের বংশটাই খুব বলশালীর বংশ। লম্বা চওড়া দশাশই চেহারা, কিন্তু গড়ন পিঠান কেমন যেন মোটা হাতের, অথবা গড়নের সময় ওরা যেন অনবরত নড়েছে, পালিশ তো নাই। বেহারা থেকে রশিখানেক পশ্চিমে আটপৌরে কাহারদের বসতি। ঘোড়ার বাদ বলে মাঝারি একটি পুকুরের পাড়ের ওপর ঘর 6 আটপৌরে কাহার বাস করে। আটপৌরেরা পালকি কাঁধে করে না, ওরা বেহারাদের চেয়ে নিজেদের বড় বলে জাহির করে। খুব ভালো কথা ব্যবহার করে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। বলে আটপৌরে হলো অষ্টপ্রহরী, অর্থাৎ অষ্টপ্রহর। আসল অর্থ পাওয়া যায় চৌহৃদদের বাড়ির পুরনো কাগজে। সেসব কাগজ এখন প্রায়ই উইয়ে খেয়ে শেষ করে এনেছে। উইয়ে খাওয়া কাগজের স্তূপের মধ্যে কিছু কিছু এখনো গোটা আছে। তার মধ্যে 1225 থেকে 26 সালের থোকো জমাওয়াসিলি বাকি থেকে পাওয়া যায়। গোটা বাঁশবাদী মৌজাটাই ছিল পতিত ভূমি। ওখানে কোনো পুকুরও ছিল না, বসতিও না। জাঙ্গল গ্রামের মোটা মাঠ 10 ঘর বাস্তুর উল্লেখ পাওয়া যায়। সবই ছিল চাষি সদ্গ। 1250 সালের কাগজে দেখা যায় এক নতুন জমাপত্তন নীলকর শ্রীযুক্ত মিস্টার জেনকিন্স সাহেবের নামে। সেই জমার মধ্যে জাঙ্গলের যাবতীয় পতিত ভূমি, তার সঙ্গে গোটা বাঁশবাদী মৌজাটার প্রায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। জাঙ্গলের পশ্চিম দিকে উঁচু ডাঙার ওপর এখন কুঠির বাড়ির ধ্বংসাবশেষ এবং হ্রদের পুকুর বলে একটা পুকুর দেখা যায়। ওই হ্রদের পুকুরের জল পাকা নালা বেয়ে এসে নীল পাচনের পাকা চৌবাচ্চাগুলি ভর্তি করে দিত। সেখানটা এখন জঙ্গলে ভরা গিয়েছে। ওইখানেই বুনো শুয়োরের একটা উপনিবেশ গড়ে উঠেছে। বাঁশবাদী মৌজা বন্দোবস্ত নিয়ে সাহেবরাই ওখানে ওই পুকুর কাটায়।
এবং বাঁশবাড়ির সমস্ত পতিতকে নীল চাষের জন্য হাসিলি করে তোলে। সেই হাসিল করবার জন্যই ওই কাহারপাড়ার লোকেরা প্রথম বাঁশবাড়িতে আসে। এসেছিল অনেক লোক, তার মধ্যে এই কাহার কয়েক ঘরেই এখানে বসবাস করে। কয়েকজন পেয়েছিল কুঠির বাড়িতে চাকরি, লাঠি নিয়ে ঘুরতে ফিরত, আবার দরকার মতো সাহেব মশাইদের ঘরদোরের কাজ করত। এই জন্য তাদের জমি দেওয়া হয়েছিল এবং এখানকার প্রচলিত রীতি অনুযায়ী 24 ঘন্টার কাজের জন্য চাকরানভোগীর খেতাব পেয়েছিল, অষ্টপ্রহরী বা আটপৌরে। বেহারা কাহারেরা নীলের জমি চাষ করত এবং প্রয়োজনের মতো সাহেব মেমদের পালকি বইত। নীলের জমি সেচ করার জন্য বড় পুকুরটা কাটানো হয়েছিল বলে ওটার নাম নীলের বাঁধ, আর গোড়ার বাঁধ নামটা হয়েছে গোড়া থেকে। পুকুরটার জল ভালো। ওই পুকুরের মধ্যে মধ্যে কুটিয়াল সাহেবের কাছে সমাগত বন্ধু বান্ধব গোড়া সাহেবেরা এসে স্নান করতে নামত। স্নান করতো নাকি উলঙ্গ হয়ে। সেই কাল থেকেই কাহারদের কয়েকটা ঘরের রূপ এসে বাঝা বেঁধেছে। পরম কাহারদের গুষ্টিটার রঙই সেই কাল থেকে ধবধবে ফর্সা। সুচাঁদ পিসির কর্তা ভাবা অর্থাৎ বাবার রং ছিল একেবারে সাহেবের মতো। সুচাঁদ পিসির রঙও ফর্সা। মেয়ে বসন্ত খুব ফর্সা নয়, কিন্তু ওর মেয়ে পাখি তো একেবারে হলুদমণি পাখি। চৌধুরী বাড়ির কর্তার ছেলে অকালে মরে গেল মদ খেয়ে, নইলে যুবতী পাখির এখনকার মুখের সঙ্গে তার আশ্চর্য মিল দেখা যেত। তেমনি বড় বড় চোখ, তেমনি সুডোল নাক, চুলের সামনেটা পর্যন্ত তেমনি ঢেউ খেলানো। চৌধুরী কর্তা হাড় কৃপণ, তবু তিনি বসন্তের মেয়ে পাখিকে মায়া মমতা করেন। কিন্তু বেটার বিধবা বউ সেই এখন বাড়ির গিন্নি, সে বসন্ত কি পাখিকে বাড়ি ঢুকতে দেয় না। চৌধুরী কর্তার বাবার বাবা ছিলেন সাহেবদের নায়েব। তিনি নাকি ছিলেন লক্ষ্মীমন্ত পুরুষ, আর তেমনি নাকি ছিলেন জবরদস্ত জাহাবাজ বেটা ছেলে। তার দাপে নাকি বাঘে বলদে এক ঘাটে জল খেত। তাকেই দয়া করেছিলেন এই বেলবনের মহারাজ, যিনি নাকি এখানে কর্তা বলে পরিচিত। গেরুয়া কাপড় পরে, খড়ম পায়ে দিয়ে, দণ্ড হাতে, গলায় রুদ্রাক্ষ আর ধপধপে পৈতের শোভায় বুক ঝলমলিয়ে ন্যাড়া মাথায় যিনি রাত্রে ঘুরে বেড়ান। সে সময় কুঠিয়াল সাহেবদের চলছিল খারাপ সময়, কারবার উঠিয়ে দেবার কথা চলছিল। সে সময় হঠাৎ একদিন রাত্রে কোপাই ভাসল। তেমন ভাষা কোপাই নাকি কখনো ভাসে নাই। সে বান কুঠি বাড়ি পর্যন্ত ডুবিয়ে দিয়েছিল। লোকে বলে সাহেব মেম সেই বানে ভেসে গিয়েছিল, কিন্তু সুচাঁদ পিসি সে কথা বললে সেটাই হলো আসল কথা। সেই কথাই বিশ্বাস করে বনবাড়ি। ওই কর্তার কথা অমান্য করতে গিয়েই সাহেব মহাশয় মেমকে নিয়ে তলিয়ে গেল ঘুরুন চাকির মধ্যে পড়ে। নইলে সাহেব মেম যারা 7 সমুদ্র পার হয়ে ভাসতে ভাসতে আসে, তারা কোপাইয়ের বানে ডুবে মরে। কর্তার লীলা, কর্তার ছলনা সব। চৌধুরী কর্তা দেবতার দয়ায় শুধু যখের ধনই পেলেন না, সাহেব কোম্পানির তামাম সম্পত্তিও পেয়ে গেলেন জলের দামে। কর্তার ইচ্ছায় কর্ম। চৌধুরী কর্তাদের আমলেও কাহার বাউরিরা বেয়ারার কাজ করেছে। চৌধুরীদের পালকি ছিল 2খানা, ডুলি ছিল খানচারেক। আটপৌরেরা তাদের বাড়িতেও আটপৌরের কাজ করেছে। এই ভোরবেলারই পরম বেরিয়ে বসে আছে। পরমের বউ কালো শশী গাঁয়েরই মেয়ে। তার উপর লোকে বলে এককালে বনওয়ারির সঙ্গে তার নাকি মনে মনে রং ছুঁই ছুঁই এমন অবস্থা হয়েছিল। কালো বউ তাকে সাদরে অভ্যর্থনা করে বললে, কি ভাগ্যি, সকালেই তোমার মুখ দেখলাম, বসো। পরম দাদা গেল কামনে, তাই কও। দাদার তরেই আইছিল তাহলে, তা সে তো তোমার ওইখানে আগেই বেরিয়ে গেল। ওই হুঁকোর মাথায় কলকিতে আগুনও নেবে নাই এখনো, খাও কেন তামুক? কি বিপদ দেখো দিনি। কেন, বিপদটা কি হলো? বসো, আমার সাথে খানিক গল্প করো নিশ্চিন্দি। মুখ কাপড়ে দিয়ে হাসতে লাগলো কালো বউ। বলি, হাসি তোমার আসছে কেন? তোমাকে দেখে হাসি আসবে না কেন? বলি,
কালকে আতে সজনে কালে শীষ শোনো নাই? কালোবউ এবার শঙ্কিত হয়ে উঠল। হ্যাঁ, তা শুনছি ভাই। তবে তবে ব্যাপারটা হলো, রাত্রির অন্ধকার কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাবনাটা কালোবউ ভুলে গিয়েছিল। বনমালী এবার বসল। হুঁকোটা নিয়ে টানতে টানতে সবিস্তারে কালো শশীকে বললে করালের কুকুরটা রোমাঞ্চকর ভয়ঙ্কর মৃত্যুর কথা। বললে, তোমাকে বলবো কি ভাই, একেবারে মুখে অক্ত তুলে মাথা কাছড়ে মরে গেল। শেষকালে হলো কি? মুখের কাছ থেকে হুঁকোটা সরিয়ে ধরল বনমালী। তার চোখে মুখে ফুটে উঠল অপরিসীম আতঙ্ক। গায়ের লোমগুলো কাঁটার মতো খাড়া হয়ে দাঁড়িয়ে উঠল। কালো শশী হাঁ করে শুনছিল। হাতে ঝাঁটা নিয়ে এসে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। বানোয়ারি বলল, কুকুরটার চোখ ফেটে যাওয়ার কথা। বললে, ফোসকার মতো ফুলে উঠল, ফটাস করে ফেটে গেল, আর গল গল করে রক্ত। শিউরে উঠল কালো শশী। ও মাগো! বনোয়ারি বললে, তাই এছিলাম পরম দাদার কাছে, একটা প্রীতিবিধান তো করতে হবে। তা হবে বই কি, কর্তার আশ্রয়ে বাস করে কর্তার কোপে পড়ে বাঁচব কি করে কাচ্চা বাচ্চা নিয়ে ঘর? সেই তো। তা তোমরা করছো কি? আমরা? হঠাৎ কালো শশী অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠল তার স্বামীর ওপর। আমার কপালে ঝাঁটা আর তার কপালে ছাই, বুঝলে দেওর? তার কপালে ছাই, এপাড়া আর অদৃষ্টেই মন্দ, বুঝলা না? মাতব্বরটি মাতব্বরের মতো হয় তো দেশের জন্য ভাবে। সে কি আর তুমি ভাই? সে হলো ফরম আটপৌরে। আদ দিন নিজের ভাবনা, জমি পয়সা, আরই জমি পয়সা। কাল আতে সবাই শুনেছে শীষ, ভয়ও সবাই খেয়েছে। কিন্তু কি হবে? মাতব্বর বসে চন্দনপুরে, বড়বাবুদের কাছারিতে। তামাম সাহেবডাঙ্গা কিনেছে বাবুরা, শুনেছ তো? চমকে উঠল বানাবাড়ি। হ্যাঁ, কথাটা সেও শুনেছে। সকালে উঠে সেখানেই গিয়েছে বুঝি? আবার কথা বলবো কি দেও, আতে স্বপন দেখে কথা কয় বিড়বিড় করে ওই কথা। নয়নজুলি, ছেঁচের জল, দে কেটে দে, কোদালে করে দোষ মাথা কুপিয়ে, এই কথা। বনোয়ারি অত্যন্ত অন্যমনস্ক হয়ে গিয়েছিল। নিজের কাছে নিজের অত্যন্ত দোষী মনে হচ্ছে। চন্দনপুরের বড়বাবুরা রাজ্যতুল্য লোক, মস্ত কয়লার ব্যবসা। তার হঠাৎ জমির ওপর নজর দিয়েছেন। পতির জমি যেখানে যা আছে কিনে চলেছেন। জমি কাটাবেন, কতক নিজেরা কাটিয়ে চাষ করবেন, কতক প্রজা বিলি করবেন। পরম দাদা ভারী বুদ্ধিমান লোক, খোঁজ খবর সে অনেক রাখে। সে ঠিক গিয়ে হাজির হয়েছে বাবুদের দরবারে। আর সে কি করেছে না, ছি ছি ছি। বনোয়ারির সমস্ত বৈষয়িক কাজগুলি মনে পড়ে গেল। জাঙ্গলে মনিব বাড়ি যেতে হবে, ধান পিটানো শেষ হয়ে গিয়েছে, এখনো বছরের দেনা পাওনার হিসেব হয় নাই। সেখানে একবার যাওয়া উচিত। তারপর একবার চন্দনপুর যেতেই হবে। হ্যাঁ, যেতেই হবে। বনোয়ারির কানে কালো বউয়ের কথাগুলো আর যাচ্ছেই না প্রায়। কালো শশী বলেই চলেছিল, পাশে আমি যে একটা মানুষ শুয়ে থাকি, তা অসুখ বিসুখ কি দেহ খারাপ হলে দি কাতরে কাতরে মরেও যায়, তবু তার ঘুম ভাঙে না। বললে, বলে কি জানো? বলে নাক ডাকে, তাতেই শুনতে পাই না। সে নাক ডাকা নাকি শোনো। কালো শশী মুখে কাপড় দিয়ে হাসতে লাগলো। বনোয়ারি উঠে পড়ল, হুঁকোটা ঠেকিয়ে রেখে দিয়ে বলল, আমি ভাই তাহলে উঠলাম। বসো বসো, আর একবার না হয় তামুক সেজে দি। আমারও তো কাজকর্ম আছে ভাই, মুনিব বাড়ি যেতে হবে। তারপরে থেমে গেল বনোয়ারি। চন্দনপুর যাওয়ার অভিপ্রায়ের কথাটা আর বললে না সে। হাজারো হোক কালো শশীর পর। কালো শশী তার মুখের দিকে চেয়ে হেসে ঠোঁট ঠোঁট মিলিয়ে আক্ষেপের একটা শব্দ করে বললে, হায় রে হায় রে, সব পুরুষই এক, ওই কাজ কাজ আর কাজ। বনোয়ারি একটু অপ্রস্তুত হলো। সে হাসতে চেষ্টা করে বললে, তা ভাই, কাজ করলে সে তো সবই তোমার জন্যেই, রোজগার করে সমপন্ত তোমারই হাতেই। বলতে বলতেই
সে বেরিয়ে এলো পরমের বাড়ি থেকে। নইলে এ কথাতেও কালো শশীর কথায় ছেদ পড়বে না। কাজ অনেক। বনোয়ারি কি একদণ্ড বসে থাকলে চলে? ভাই কালো শশী, তোমাকে ভালো করে বলি, কিন্তু উপায় কি? পাকা রঙের ছাপ মনে লাগলে কি আর ওঠে? ওঠে না। কিন্তু যার উপায় নাই তার জন্য কেঁদে কেটে মন খারাপ করে লাভ কি? তোমার বাবা তখন বেহারা কাহার বলে তোমাকে দিলে না বনোয়ারির হাতে। আর পরমের সঙ্গে যখন তোমার বিয়ে হয়েই গেল, তখন বনোয়ারি কি আর তোমার দিকে তাকাতে পারে? তেমন জাতের মানুষ নয় বনোয়ারি। একটা পাড়ার মাতব্বর সে। হরিবোল হরিবোল। প্রভু, তুমিই বনোয়ারিকে বাঁচিও। বাঘ, শুয়োর, সাপ, ঝড়, বান এইসব থেকে বাঁচাতে বলে না বনোয়ারি। বনোয়ারিকে তুমি বাঁচিও এইসব অন্যায় করণ থেকে। কাজ অনেক। পাড়ায় ফিরে সুচাঁদ পিসিকে বলতে হবে, যেমন ঘর ঘর ঘুরে পুজোর চাঁদার চাল তুলে রাখে। যে মেয়েগুলো চন্দনপুর যাবে ঘুটের মাথায় করে দুধ নিয়ে ঝুড়ি নিয়ে বাবুদের ইমারতের মজুরি খাটতে, তাদের বলে দিতে হবে অবসর করে যেন বাবুদের কাছারিতে পরমের সঙ্গে দেখা করে, সকাল সকাল বাড়ি ফিরতে বলে। যদি তারা চন্দনপুরে যাওয়ার আজ নাই হয়, মুন্সি বাড়িতে যদি আটক পড়েই যায় কোনো রকমে। মুনিব বাড়িতে তো রকমের অভাব নাই। খামারটা সাফ কর, নয়তো কাঠের গদিটা থেকে কতকগুলো কাঠ ছাড়িয়ে দিয়ে যা, নয়তো গরুর জাবখানা ডাবগুলো গায়ে মাটির লেপন দে। নিদেন কলার ঝাড়ের মধ্যে বুড়োনো এঁটে পড়েছে, খুঁড়ে তুলে ফেল। আর হিসেবে বসলেই তো এক বেলা। আটপৌরে পাড়া থেকে নিজের পাড়ায় ফিরে প্রথমেই তাকে দাঁড়াতে হলো করালির বাড়ির উঠোনে। করালি উঠোনেই একটি গর্ত খুঁড়েছে। পাখি করালিকে তিরস্কার করছে, পচে গন্ধ উঠবে যে। করালি মাছি কুপিয়ে চলেছে। এদেশে কঠিন মাটি। ছোড়াটার দেহখানা শক্ত বটে, আচ্ছা জোয়ান হয়ে উঠেছে। এর মধ্যে শরীরে, বিশেষ করে বুকের, পিছের, হাতের, পায়ের পেশিগুলো ফুলে উঠেছে, তার উপর ঘেমেছে, চকচক করছে সর্বাঙ্গ। পাখি চেঁচিয়েই চলেছে। কথা শুনছিস না কানে যেছে না? চেঁচাস না মেলা বকবক করে। করালি মাটি কোপাতে কোপাতেই সংক্ষিপ্ত উত্তর দিলে, কালুয়া কুকুরটাকে সে এখানেই সমাধি দেবে। কালুয়ার হাড় মাস সে চিলকু শুকুনে শেওয়ালে ছিঁড়ে খাবে, সে করালির সহ্য হবে না। বাড়িতে টেকা দায় হবে, ভাতের গড়াস তুলতে তুলতে বমি আসবে, বদ ঘেরানে। তা তোর কি? আমার বাড়ি আসিস না তুই? ওরে পোড়ার মুখো, ওরে নেমো খারাম, তা তো বলবিই তুই। তোর মতো নেমো খারাম বজ্জাত কেউ আছে নাকি? বলে যে সেই যার লেগে মরি, তা যার ঘা সইতে নারি। বনোয়ারি করালির বাড়ি না ঢুকতে পারলে না। বনোয়ারিকে দেখেই পাখি বলে উঠল, এই দেখো মামা, কি করছে দেখো। বাড়িতে কুকুর পুঁতবে, সমাধি দেবে, বরণ করো তুমি। বনোয়ারি বলে, এই বলি হচ্ছে কি? বাড়ির উঠোনে ভাগার করে কে? তুই কি খ্যাপা না পাগল? করালি টামনার কোপে মাটিতে একটা ফাট দেখা দিয়েছিল। ফাটলে টামনার চার দিয়ে সেই মাটি একটা চাপ ছাড়াবার চেষ্টা করছিল করালি। সে কোনো উত্তর দিলে না। পাখি বললে, আবার বলছে কুকুর পুঁতে যাবে বাঁশবের খুঁজতে। বাঁশবের খুঁজতে? বিস্ময়ের সীমা রইল না বনবাড়ি। হ্যাঁ, কিসে শীষ দেয়, কিসে মেরেছে ওর কালুয়াকে, তাই খুঁজে দেখবে। করালি খুব গম্ভীর গলায় ডাকলে এবার বনোয়ারি। বনোয়ারির এই কণ্ঠস্বরকে কেউ উপেক্ষা করতে পারে না। বনোয়ারি সহজে অত্যন্ত ভালো মানুষ লোক। পাড়ার মাতব্বর হলেও মাতব্বরের কোনো ঝাঁঝ নেই, কোনো অহংকার নাই। হাসি খুশি, নাচ গান, মিষ্টি কথা দিয়েই আছে। কারোর সঙ্গে কারোর ঝগড়া বিবাদ হলে দুজনকেই বুঝিয়ে সুঝিয়ে গায়ে পিঠে হাত বুলিয়ে ব্যাপার মিটিয়ে দেয়। দেখে মনে হয় গরজ যেন বনোয়ারিরই। কিন্তু আর এক বনোয়ারি আছে, কালে কশ্মীরে সে দেখা দেয়। সে দেখা দেবার আগে প্রথমেই আওয়াজ তুলে সে সাড়া দেয়। করারি এবার টামনাটা ছেড়ে দিয়ে লাফিয়ে খানিকটা সরে দাঁড়ালো। সে বনোয়ারি জাগলে বিদ্রোহীকে তৎক্ষণাৎ অসুরের মতো বলে আক্রমণ করে মাটিতে ফেলে বুকে চেপে বসে, বাঁ হাত
টিপে ধরে গলা, ডান হাতে টেনে ধরে চেষ্টা করে জিভ। 5-7 জন জোয়ান ভিন্ন বনোয়ারিকে টেনে সরানো যায় না। বনোয়ারির চোখ লাল হয়ে উঠেছে। সে এগিয়ে গেল করালির দিকে। পাখি এবার সামনে এসে ভয়ার্ত স্বরে বললে, না মামা, না, ও আর সেসব করবে না। বনোয়ারি তাকে ঠেলে সরিয়ে দিলে। কোনো কথা তার আর মুখ দিয়ে বার হচ্ছে না। পাখি পিছন থেকে তার হাত ধরতে চেষ্টা করলে, মামা, মামা। শেষ পর্যন্ত নিরুপায় ছুটে এসে বেরিয়ে গেল। ও দিদি, দিদি গো, ও দিদি। দিদি অর্থাৎ সুচাঁদ। এক সময় এক সুচাঁদ পারে তার সামনে দাঁড়াতে। করালিটা কিন্তু মারাত্মক শয়তান। সে লাফ দিয়ে উঠোনের বাড়াটা ডিঙিয়ে ও পাশে পড়ে ছুটে পালালো মাঠে মাঠে। বনোয়ারিও খানিকটা ছুটল, কিন্তু বয়স হয়েছে বনোয়ারির, ছুটলে হাঁপ ধরে। এমনি পালকি কাঁধে সাওয়ারি অভ্যস্ত চালে কাঁধ বদল করে মধ্যে মধ্যে বিশ্রাম নিয়ে 20 কোষ হাঁটতে পারে। এক নাগাড়ে 8-10 ঘন্টা কিন্তু এমনভাবে ছুটতে পারে না। থামতে হলো বনোয়ারিকে। ওদিকে গায়ের ধারে দাঁড়িয়ে সুচাঁদ পিসি হাঁকছে। মেয়ে ছেলে সব জমা গিয়েছে। প্রহ্লাদ, রতন এগিয়ে আসছে। বনোয়ারি অগত্যা ফিরল। যাক, হারামজাদার বাচ্চা, এখন থাক। কিন্তু যাবে কোথায়? ফিরতে হবে। না ফিরতে হবে না।